প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সমাসের যে এমসিকিউ গুলো আমরা আলোচনা করছিলাম তার এই দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা গত ক্লাসে যতটুকু আলোচনা করছিলাম তারপরে কিছু প্রশ্ন আজকে এমসিকিউ আলোচনা করব। যেমন তোমাদেরকে বারবার বলেছি, তোমরাও কিন্তু প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কতগুলো তোমরা ঠিক করতে পারছো সেটাও কিন্তু তোমরা আমাকে জানিও কমেন্ট করে। তাহলে আমরা পরবর্তীকালে সেই হিসাবে অন্য আরো কিছু ক্লাস নিয়ে আসব। তো চলো, ফার্স্ট প্রশ্ন হলো গিয়ে কি, 10 আনন যাহার দশানন, এটি কোন সমাসের উদাহরণ? 10 আনন যাহার দশানন, এটি কোন সমাসের উদাহরণ? অপশন দ্বিগু, বহুব্রীহি, নিত্য এবং অব্যয়ীভাব সমাস। এর মধ্যে কোনটি হবে? তো এটি হবে আমাদের বহুব্রীহি সমাসের উদাহরণ। আমরা জানি যে তৃতীয় পদে অর্থ প্রাধান্য বিশেষে কি হয় না, বহুব্রীহি সমাস হয়। নেক্সট পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন হলো গিয়ে কি না, বহুব্রীহি সমাসে এর যে বহুব্রীহি শব্দটা, এর সাধারণ অর্থ কি? বহুধান, বহু অর্থ, বহু চাল না বহু ব্যক্তি? ব্রীহি কথার অর্থ হলো ধান, অর্থাৎ বহুব্রীহি শব্দের সাধারণ অর্থ হলো গিয়ে কি না, বহু ধান। মনে থাকবে, বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু ধান। তোমাদেরকে পরের প্রশ্ন আসার আগে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা ভিডিও দেখছো, যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। এতে আমাদের আগ্রহ এবং অনুপ্রেরণা আর একটু বৃদ্ধি পায় এবং পরবর্তীকালে আমরা তোমাদের চাহিদা মতো বা তোমাদের যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাসগুলো নিয়ে আসবো। নেক্সট 3 নম্বর প্রশ্নগুলো আসছি। 3 নম্বর প্রশ্নগুলো হচ্ছে, যে সমাসে সমস্যমান পদগুলির অর্থ প্রাধান্য না হয়ে, আচ্ছা স্পেলিং মিস্টেক আছে, প্রাধান্য না হয়ে অন্য কোনো, অর্থাৎ অন্য একটি তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, তাকে কি বলে? তাকে আমরা বলবো, অর্থাৎ তৃতীয়, একটু আগেই বললাম, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় অর্থে কি না, বহুব্রীহি সমাস। মনে থাকবে, তৃতীয় পদের অর্থ প্রাধান্য অর্থে বহুব্রীহি সমাস। একটা প্রশ্ন মাথায় রাখো, বহুব্রীহি সমাসের তৃতীয় পদ বলতে কোন পদকে বোঝানো হয়? বহুব্রীহি সমাসের তৃতীয় পদ বলতে আমরা সমাসবদ্ধ পদকে বোঝাই। যদি কেউ না এটা জেনে থাকো বা এই বহুব্রীহি সমাসে এখনো ভিডিও না দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে বহুব্রীহি সমাসে, পারলে সেটা দেখে নিতে পারো, অথবা আমি আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারো। নেক্সট আসছি আমরা, বিনা পানি। বিনা পানি পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিনা ও পানি, বিনা পানি, বিনার ন্যায় পানি, বিনা পানি, বিনা পানিতে যাহার বিনা পানি, বিনা পানির সমাহার। আচ্ছা, প্রথমত হচ্ছে কি, বিনা মানে আমরা জানি বাদ্যযন্ত্র, কিন্তু পানি কয়াকার মধ্যে না, সেই পানি মানে হাত। হ্যাঁ, পানি মানে হাত, অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে বিনা পানি, অর্থাৎ বিনার ন্যায় হাত নিশ্চয় হবে না, বিনা ও পানি হবে না। হ্যাঁ, বিনা পানিতে যাহার, অর্থাৎ যার হাতে কি আছে না, বিনা আছে, সেই অর্থে বিনা পানিতে যাহার, অর্থাৎ দেবী সরস্বতীকে বোঝানো হয়েছে। আমি তোমাদের কিন্তু একটা কথা বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, আমাদের যে সকল দেবদেবী, হিন্দু শাস্ত্র মতে যে সকল দেবদেবীরা আছেন বা এরকম পুরাণ মতে যে বিভিন্ন নামগুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের বহুব্রীহি সমাস হয়। এটা একটু মাথায় রাখবে, রাখলে কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধে হয়ে যাবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে, বিশেষ করে বহুব্রীহি সমাস নির্ণয় করতে। লাঠালাঠি, লাঠালাঠি পদটি কোন সমাসের অন্তর্গত? লাঠালাঠি অর্থাৎ লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, সেই অর্থে এটা ব্যতিহার বহুব্রীহি হবে। কি হবে? ব্যতিহার বহুব্রীহি হবে। নেক্সট, সপুত্রক। সপুত্রক শব্দের ব্যাস বাক্য হলো পুত্রের সহিত বর্তমান, পুত্র ও স পুত্রের সমাহার নাকি ঘয়ের ডাক, অর্থাৎ পুত্র যাহার আছে, অর্থাৎ সপুত্রক হচ্ছে গিয়ে কি পুত্রের সহিত বর্তমান। এখনো পর্যন্ত কে কতগুলো পেরেছ? 6টার মধ্যে একটু জানাও আমায়। 6টা প্রশ্ন যে আলোচনা করলাম তার মধ্যে কে কতগুলো পেয়েছো? নেক্সট
আমরা কি করব না, পরের প্রশ্ন আসছি 7-এর দাগের প্রশ্ন। 7-এর দাগের প্রশ্ন হচ্ছে মুখোমুখি যে বহুব্রীহি সমাসের উদাহরণ সেটি হলো, অর্থাৎ মুখোমুখি এই সমাসবদ্ধ পদটির যে সমাস বহুব্রীহি সমাস, বহুব্রীহি বলেন যে বহুব্রীহি সমাসের উদাহরণ সেটি হলো সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি নাকি মধ্যপদ লোপী বহুব্রীহি। মাথায় রাখো, যখন মুখোমুখি বলছে এটা কিন্তু কোনোভাবেই সমানাধিকরণ হবে না, হ্যাঁ, বা ব্যাধিকরণ হবে না। সমানীকরণ বহুব্রীহি বা ব্যাধিকরণ বহুব্রীহি, এটার পার্থক্য আমি অলরেডি আমাদের ক্লাসে জানিয়েছি, পারলে ওখান থেকে দেখে নিও। সেটা হলো গিয়ে কি না, বিভক্তির পার্থক্য। এটি হবে আমাদের ব্যতিহার বহুব্রীহি। কি হবে? ব্যতিহার বহুব্রীহি। 7টা প্রশ্ন। নেক্সট 8 নম্বর প্রশ্নে আসছি। 8 নম্বর হচ্ছে দ্বিগু সমাসের পূর্ব পদটি সর্বদা কেমন হয়? দ্বিগু সমাসের পূর্ব পদটি সর্বদা কেমন হয়? অর্থাৎ দ্বিগু সমাসের পূর্ব পদটা কি বিশেষ্য হয় নাকি বিশেষণ হয় নাকি সংখ্যাবাচক বিশেষণ হয় বা সংখ্যাবাচক হয় নাকি আমাদের অব্যয় পদ হয়? তো এখানে হবে, যখন দ্বিগু সমাস বলছি, দ্বিগু সমাস আমাদের দুটো ভাগ, এরও আমি একটা ক্লাস দিয়েছি, পারলে ওখান থেকে দেখে নিও, আমি আই বাটনে দিয়ে রাখবো। তো এখানে হচ্ছে দ্বিগু সমাসের সব ক্ষেত্রে দুটো ভাগ পাবো, তরিতার্থক দ্বিগু এবং হচ্ছে সমাহার দ্বিগু। সেই তরিতার্থক দ্বিগু হোক বা সমাহার দ্বিগু হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা কি দেখব, পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ থাকবে, সংখ্যাবাচক হয়ে থাকে। তাহলে এর উত্তর কি হবে না, সংখ্যাবাচক। নেক্সট আমরা আসি ত্রিভুবন। ত্রিভুবন এটা খুব সহজ। ত্রিভুবন শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি? ত্রিভুবন পদটির বা শব্দটির সমাসবদ্ধ পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? ত্রিভুবনের সমাহার, অর্থাৎ ত্রি বলতে এখানে তিন ভুবনের সমাহার। ত্রি ও ভুবন, তিন ও ভুবন ত্রিভুবন। যে ভুবন বা তিন যে ভুবন ত্রিভুবন, তা ত্রিভুবন যাহার ত্রিভুবন। তো এটা আমাদের হবে ত্রিভুবনের সমাহার। এটাকে আমরা বলি সমাহার দ্বিগু। কি বলি? সমাহার দ্বিগু, ত্রিভুবনের সমাহার। নেক্সট আমরা আসছি 10 নম্বর প্রশ্ন। সেতার, সে বা তিন তারের সমাহার। সেতার কি হবে? সমাহার আছে, অর্থাৎ সে অর্থে আমরা কি বলবো না, এটা আমরা বলবো না দ্বিগু সমাস। সমাহার বর্তে বা সমষ্টি অর্থ বোঝাতে যে সমাস হয় তাকে আমরা বলছি গিয়ে কি না দ্বিগু সমাস। অর্থাৎ যে সমাসে কি হয় না সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ পায় বা আমরা পরপদে অর্থ প্রাধান্য পাই, সেক্ষেত্রে আমরা বলি না দ্বিগু সমাস। তাই এটাও হবে তাহলে দ্বিগু সমাস। নেক্সট আমরা আসবো কি অব্যয়ীভাব সমাস কোন পদের অর্থ প্রাধান্য পায়? এটা একটু ইম্পর্টেন্ট, ভালো করে ভেবে উত্তর দাও। পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, উভয় পদের অর্থ প্রাধান্য পায় নাকি অন্য পদের অর্থ প্রাধান্য পায়? প্রথমত অন্য পদ তো হবেই না, কারণ এটা তৃতীয় পদ অর্থে বোঝানো হয়, হবে না। উভয় পদ তো হবেই না, উভয় পদ হবে না, কারণ এটা হচ্ছে গিয়ে কি আমাদের গত ক্লাসগুলোতে আলোচনা করেছি, অর্থাৎ দ্বিগু সমাসের ক্ষেত্রে হয়, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে হয়, আর কর্মধারী সমাসের ক্ষেত্রে হয়। সরি, উভয় পদের অর্থ হচ্ছে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর পরপদের অর্থ যেটা বললাম যে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাসের হয়। উভয় পদের অর্থ আমাদের কিসে হয়? গত ক্লাসে আলোচনা করেছিলাম দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে উত্তরটা কি হবে না পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। সমাসের সব থেকে একটাই সমাস যা পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বলছি অব্যয়ীভাব সমাস। কেবলমাত্র পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। মনে থাকবে কি না অব্যয়ীভাব সমাসেই কেবলমাত্র আমরা উভয় পদের অর্থ প্রাধান্য হতে দেখেছি। মাথায় থাকবে, সরি, পূর্ব পদের অর্থ প্রাধান্য পেতে দেখেছি, আর অন্য কোন সমাসে কিন্তু পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় না। নেক্সট আসছি হা ভাতে। হা ভাতে হচ্ছে গিয়ে কি ভাতের অভাব। দেখো এরকম অভাব অর্থে, সামীপ্য অর্থে, দূরত্ব অর্থে, এরকম অর্থে যে সকল সমাসগুলো হয় সেগুলোকে আমরা বলি গিয়ে কি অব্যয়ীভাব সমাস। তাহলে এটা অভাব অর্থে বা যখন অর্থ প্রকাশক দিক থেকে আমরা বলছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো কি না আমাদের অব্যয়ীভাব সমাস। হা ভাতে কি না অব্যয়ীভাব সমাসের উদাহরণ। নেক্সট আসছি আমরা যথাসাধ্য। যথাসাধ্য পদটি কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে? অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে বিভিন্ন অর্থে প্রকাশিত হয়, এই যথাসাধ্য এই পদটি কোন অর্থে প্রকাশিত হয়েছে? 1 অভাব অর্থে, 2 অনতিক্রম্যতা অর্থে,
3 সদৃশ্যতা অর্থে নাকি যোগ্যতা অর্থে। একটা যদি আমরা ভালো করে ব্যাস বাক্যটা বলি তাহলে হবে যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, অর্থাৎ এটা অনতিক্রম্যতা অর্থে কিন্তু আমাদের এই সমাসটা হয়েছে। নেক্সট আমরা আসব কি না, যে সমাসে সাধারণত ব্যাস বাক্য হয় না, যে সমাসে সাধারণত ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা কি বলি, যে সমাসে ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে আমরা কি বলি? অলুক সমাস, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস নাকি অব্যয়ীভাব সমাস। দেখো, যেখানে আমরা দেখব যে ব্যাস বাক্য করা যায় না বা অন্য শব্দের সাহায্য নিতে হয়, কোনো কোনো জায়গা থাকে যে পদটা সবসময় সমাসবদ্ধ অবস্থায় থাকে, সেই রকম যদি কোনো জায়গায় থাকে তাহলে একবারে চোখ বন্ধ করে দেবে নিত্য সমাস। অলোপ সমাস বা অলুক সমাস যেটা বলছে এখানে কি হয় না, সমাসবদ্ধ বা ব্যাস বাক্যের পূর্বপদ বা পরপদের যে কি থাকে না বিভক্তি চিহ্ন যুক্ত থাকে তা সমাসবদ্ধ পদে এসে কিন্তু লোপ পায় না, তাই অলোপ সমাস বলছে। বাক্যাশ্রয়ী সময় বাক্যকে আশ্রয় করে যখন বাক্যাশ্রয়ী হয়। আর অব্যয়ীভাব সমাস হচ্ছে গিয়ে কি না অব্যয়ের মতো ভাব প্রকাশ করে, তাই এটাকে অব্যয়ীভাব বলা হচ্ছে। তো এখানে হবে নিত্য সমাস। নিত্য মানে সবসময় সে কি থাকে না সমাসবদ্ধ অবস্থায় থাকে, যার ব্যাস বাক্য করা যায় না, এই জন্য তাকে নিত্য সমাস বলছে। তো উত্তর হবে নিত্য সমাস। আমরা পরবর্তীকালে নেক্সট ক্লাসে কিন্তু এটা নিত্য সমাস নিয়ে ছোট করে একটা ক্লাস নিয়ে আসবো যাতে তোমাদের সহজে বুঝতে সুবিধে হয়। নেক্সট আসছি আমরা কি না আমাদের লাস্ট প্রশ্ন আজকের, সেটা হলো গিয়ে কি না কেবল দর্শন দর্শন মাত্র, কেবল দর্শন দর্শন মাত্র পদটি কোন সমাসের উদাহরণ? দেখো, একটু আগে আমি বললাম যে সমাসে ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে আমরা বলি নিত্য সমাস। এখানে কি দেখো, এটা কি নিত্য সমাস নাকি আমাদের দ্বিগু সমাস হবে নাকি তৎপুরুষ সমাস হবে? তো একটু কমেন্ট করে জানাও কোনটা হবে। উত্তর দেখো বলছে, অপশন গুলো বলছে নিত্য সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস নাকি কর্মধারয় সমাস। উত্তর হবে আমাদের নিত্য সমাস। কেন, আমি একটু আগে যেটা বললাম যে অন্য পদের সাহায্য নিচ্ছে, তাই এটা উত্তর হবে কি না নিত্য সমাস। তো এখনো পর্যন্ত তোমাদের কার কতগুলো ঠিক হলো, কে কতগুলো পারলে একটু কমেন্ট করে জানিও, যাতে আমরাও বুঝতে পারি পরবর্তীকালে এরকম অভ্যাস করার জন্য তোমাদের ক্লাস নিয়ে আসবো, নাকি ক্লাস রিলেটেড যেভাবে আমরা সমাস আলোচনা করে যাচ্ছিলাম সেভাবেই ক্লাস নিয়ে আসবো। তবে পরের ক্লাসে কিন্তু নিত্য সমাস আমরা আলোচনা করছি এবং অবশ্যই তোমাদের যেভাবে চাহিদা থাকবে, যেভাবে তোমরা বলবে সেভাবেই কিন্তু আমরা ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাব, যাতে তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়ে থাকে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। চলো, পরে আবার দেখা হবে অন্য একটা ক্লাসে অন্যরকম ভাবে। চলো, টাটা, বাই।